দক্ষিণ কলকাতা কলা কুশলীর অভিভাবক সুদর্শন দাসের আমরা মুখোমুখি হয়েছিলাম। দিশাশক্তি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুদর্শন বাবু কি বললেন শুনবো। নাটক, সমাজ ব্যবস্থা সবকিছু নিয়েই দক্ষিণ কলকাতা কলা কুশলীর ভাবনা, নতি শিকার, নতুন নাটক সবকিছু নিয়ে আনকাট আলাপচারিতায় সুদর্শন দাস। নাটকটা আমারই লেখা, আমি সুদর্শন দাস। আসলে এই নতি শিকারের ওপর একটা ছোট্ট শ্রুতি নাটক একসময় আমি লিখেছিলাম এবং ভাষা আন্দোলন দিবস, যেটা আন্তর্জাতিক ভাষা দিবসের দিন, অনেক জায়গায় সেটা অভিনীত হয়েছে রাজশ্রীর নির্দেশনায়। তো নাটকটা অনেকেরই ভালো লেগেছে এবং সেখান থেকে একটা চিন্তা আমাদের মাথায় এসেছিল যে নাটকটাকে ইলাবোরেট করে যদি আমরা মঞ্চে নামাতে পারি। তো এই চিন্তাভাবনা থেকেই এই নাটকটার একটা পূর্ণাঙ্গ রূপ আমরা দিই এবং আমাদের সংস্থার যিনি নির্দেশক শ্রীমতী রাজশ্রী, এর আগে যতগুলো নাটক উনি নির্দেশনা দিয়েছেন, তো ওনার নির্দেশনাতেই এই নাটকটা আমরা মঞ্চস্থ করি এবং মোট 20 জন এখানে নাট্যকর্মী এই নাটকে অভিনয় করেছে। দর্শকরা কি বলছেন, দর্শকদের মতামত তারা কি বলছেন? আমরা প্রথম নাটকটা করেছিলাম 25শে ফেব্রুয়ারি শিশির মঞ্চে এবং দ্বিতীয় নাটক গিরিশ মঞ্চে করি গত 3 জুনে। তো আমরা প্রথম নাটকে দর্শকদের মতামত সংগ্রহ করতে পারিনি, কিন্তু দ্বিতীয় নাটকে আমরা দর্শকদের কাছ থেকে আমরা যে রিভিউ পেয়েছি তাতে দর্শকরা খুবই ভালো বলেছে এবং নাটকের মধ্যে একটা সংঘবদ্ধ যে রূপ, মানে একটা কম্বাইন্ড অ্যাক্টিং যেটা, সেটা প্রত্যেকের ভালো লেগেছে। এবং নাটকের আলোতে ছিলেন বাবলু সরকার, আবহে ছিলেন রমেন ভট্টাচার্য এবং মঞ্চ ভাবনা ছিল নীলাভ চট্টোপাধ্যায়ের এবং মঞ্চ সজ্জা ছিল অভিজিৎ নস্করের। এদের প্রত্যেকের কাজে খুব ডিটেলিং ছিল এবং দর্শকদের কিন্তু খুব ভালো লেগেছে। আমার নাটকটা ভীষণ ভালো লেগেছে, অসাধারণ প্রয়োজন এবং বক্তব্যটা ভীষণ ভালো। দক্ষিণ কলকাতা কলা কৌশলীর এই যে নিবেদন বড্ড প্রাসঙ্গিক। বর্তমানে বাংলা ভাষা কর্ণার হতে হতে খুব ক্ষয়িষ্ণুতে পরিণত হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে বাংলা ভাষা নিয়ে কাজ করাটা অভিনন্দন দক্ষিণ কলকাতা কলা কৌশলীকে। খুব ভালো লেগেছে অভিনয়, নির্দেশনা, বিষয় বস্তু এবং ভাবনা খুব ভালো হয়েছে, অভিনয় প্রত্যেকেরই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, নতুনত্ব হয়েছে, খুব ভালো লাগলো এবং ওনার ভালো মেয়েদের অভিনয় ভালো লাগলো, খুব ভালো। নাটকটা খুবই সুন্দর হয়েছে এবং নাট্যকার এত সুন্দরভাবে নাটকটা সাজিয়েছেন যে প্রতিটা দৃশ্যের পর মনে হচ্ছে আবার পরবর্তী কি হবে, এই একটা আশা। খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। আমার নাম পার্থসারথী নাম। সুদর্শন দাস এবং ভদ্রমহিলার যে অভিনয়টা মানে খুব খুব ভালো লাগে, খুব ভালো। ওনার উপরে দাঁড়িয়ে গেল বইটা। নাটকটা থেকে ভীষণই ভালো লেগেছে, ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো টিম ওয়ার্ক। সব থেকে বড় কথা, আমি আলাদা করে কারোর কথাই বলবো না, পরিচালিকা খুবই ভালো করেছেন। ভালো লেগেছে, ওভারঅল টিম ওয়ার্কটা খুবই ভালো লেগেছে। আর মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেটা যে তার যে ইন্টারপ্রিটেশনটা, সেটা আর্টিস্টদের মধ্যে প্রকাশ পাওয়া গেছে। আর সত্যি কথা বলতে গেলে হয়তো ইতিহাসের কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ জায়গা বাংলা ভাষাকে নিয়ে, যেটা হয়তো আমরা জানতাম না, হ্যাঁ, ওটাও জানতে পারলাম। ওভারঅল তো এত হিউজ কাস্টিং। আর সবচেয়ে ভালো লেগেছে, ভালো সব জায়গায় লেগেছে, সবচেয়ে ভালো লেগেছে সোলজার্সদের সেই যে মুভমেন্ট, সোলজার্সদের যে ডিফেন্সের যে জায়গাগুলো, যে ডিফেন্সের পোর্শনটা বেশি খুব চোখে লেগেছে ওভারঅল। কিন্তু ওভারঅল সবার আর অবভিয়াসলি যিনি পরিচালনা করেছেন রাজশ্রী মণ্ডল, ওনার যে মানে ভালোবাসাটা, রেভলিউশনটা সবসময় প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সিনে ওটা প্রকাশ পাওয়া গেছে। এই নাটকটা আমার খুবই ভালো লেগেছে। আর যেখানে এরকম কঠিন সংগ্রামের কথা দেখানো হয়েছে, খুব অ্যাকিউরেটলি দেখানো হয়েছে। আর
ব্যাস এইটাই। আর ভাষা নিয়ে এই যে এত আন্দোলন বা এই ইম্পর্টেন্ট যে দিনগুলো, যে এই দিন হয়েছে, এই ব্যক্তিরা এরকম প্রাণদান করেছে বাংলা ভাষার জন্য, সেটা এই প্রথম জানলাম, তো জেনে খুব ভালো লাগলো। বাংলা ভাষার একটা আন্দোলনের নাটক, খুবই ভালো লাগে। নাটকটা খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা স্টেপই মানে পরের মুহূর্তে কী হয়, পরের মুহূর্তে কী হবে, মানে অনেক নাটক দেখলে মনে হয় ঘুম পায়, সেরকম হয়নি। নাটকটাই ভালো লেগেছে। নাটকটা খুবই ভালো এবং একটা ইতিহাস বাংলা ভাষার ওপরে, যেটা আমরা বাঙালি হিসেবে ভুলতে বসেছি। দ্বিতীয় কথা হচ্ছে যে নাট্যকার যে নাটকটা এমনভাবে গুছিয়ে আমাদের সামনে এনেছেন, সেখানে অভিনেতারা তারা যথাসাধ্য চেষ্টা করে গেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে মিউজিকের ব্যবহার একটু অতিরিক্ত মনে হলো। মোটামুটিভাবে ভালো প্রোডাকশন, এটা হওয়া উচিত, কারণ আজকের প্রজন্ম বাংলা ইতিহাস থেকে অনেক দূরে সরে যাচ্ছে, সেটা অন্তত আমাদের কাছে অগৌরবের। সুতরাং সেই গৌরবকে ফিরিয়ে আনার জন্য এই প্রোডাকশন অনেক বেশি বেশি অভিনীত হওয়া উচিত বিভিন্ন জায়গায়। বাঙালি মানুষ, বাংলা মনস্ক যে সমস্ত মানুষ আছেন, অবাঙালিরাও অনেক বাংলা সংস্কৃতিকে ভালোবাসেন, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আমার কাছে খুব সুন্দর লেগেছে এবং আমরা বুঝতে পারি যে আগেকার দিনে বাংলা সংগ্রাম কীভাবে আন্দোলন করে একটা বাংলা ভাষার রূপান্তর করা হয়েছে, বা এই বাংলাদেশের যে অভিনয় বা এটাকে তুলে ধরা হয়েছে, এবং আমরা জানতে পারলাম যে কীভাবে আন্দোলন করে, কতটা সংগ্রাম করে মানুষ কতটা তাদের নিজেদের এখতিয়ারকে তারা আবদ্ধ করতে পেরেছে বা আনতে পেরেছে, ভাষাটাকে করতে পেরেছে, সেটা খুবই ভালো লাগলো। এবং সবচেয়ে বলে যে প্রত্যেক কটা অভিনয়ের মধ্যে তার মানুষের চরিত্রটা খুব ভালোভাবে বোঝা গেছে বা ফুটে উঠেছে, এবং সেটা আমরা দেখে খুবই মুগ্ধ হয়েছি। এবং তার সাথে সাথে যত যারা অভিনয় করেছেন এবং তার সাথে স্টেজ থেকে বলুন, লাইট থেকে বলুন, এই বিশেষ করে যে পরিচালনার ক্ষেত্রে খুবই ভালো লেগেছে। এবং যাতে এটা আরও প্রচার হয়, যাতে এটা আরও ভালোভাবে মানুষের কাছে আরও সুষ্ঠুভাবে পৌঁছানো যেতে পারে, সেটা আমরা চেষ্টা করা হোক। মনে হলো যেন আমি পূর্ব পাকিস্তানে ফিরে এসেছি সেই সময়কার। আমার খুব ভালো লেগেছে, আর সবার অভিনয় আমার দারুণ লেগেছে, এবং কোনো অভিনয় আমি কোনো ফাঁক দেখি না। দেখুন, আমি অতটা নাটকটা করি না, কিন্তু আমি যতটা দেখেছি আমার খুব ভালো লেগেছে। আর ইট ইজ এ রিয়েলি বিউটিফুল। আমার নাম টিমিকান্তি হাজরা, আমি নাট্যপ্রেমী, প্রচুর নাটক দেখি। আপনার নাটক সত্যি করে খুব ভালো হয়েছে। খুবই ভালো হয়েছে। আমি কি বলবো না, আমার কাছে নাটকটা খুব ভালো লেগেছে। সুদর্শনের লেখাও খুব ভালো হয়েছে নাটকটি, এবং রাজশ্রী পরিচালনাও ভালো, এবং অন্যান্য কলাকুশলীরা সবাই যার যার নিজের মধ্যে যথাযথ অভিনয় করেছে। দেখলাম খুব সুন্দর লেগেছে, প্রত্যেকেরই অ্যাক্টিং খুব ভালো লেগেছে, এবং বিষয়বস্তুটাও সত্যি মনোমুগ্ধ। ভালো বলবো, খুবই ভালো হয়েছে নাটকটা, দেখে ভালো লাগলো। যে তো মনে হলো যে হ্যাঁ, এখন তো সত্যি সবাই বাংলাটা তো ভুলেই যাচ্ছে। আমার নাম অরুণ দাস, জানলাম ভালো হয়েছে, খুব ভালো লাগলো। এবং ওনার ভালো মেয়েদের অভিনয় ভালো লাগলো, খুব ভালো লেগেছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। এই গ্রুপ এবছর 5 বৎসরে পড়ল। 2019-এ আমরা রেজিস্ট্রেশন পাই, যদিও আমরা 2019-এর অনেক আগে থেকেই এই নাটকের পথ চলা শুরু কয়েকজন নাট্যকর্মীকে নিয়ে, এবং 2019-এর পর থেকে আমরা বেশ কয়েকটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চস্থ করেছি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হল ময়ূর চট্টোপাধ্যায়ের সুন্দর, রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিদান, গৌতম রায়ের উড়ো পাখি, সুমনা দাসের রক্তের টান, এবং সুদর্শন দাসের লেখা নতি শিকার। এই নতি শিকার নাটকটি আমাদের সাম্প্রতিকতম নাটক। নতি শিকার নাটকটি সাম্প্রতিকতম নাটক। মূলত নাটক এবং সামাজিক যে ব্যবস্থাটাকে আপনাদের তুলে ধরছেন, মূলত কোন কোন বিষয়গুলো আপনাদের নাটকের সাম্প্রতিককালে উঠে এসেছে? দেখুন, নতি শিকার নাটকের মধ্যে একটা সুন্দর গল্প আছে। যদিও 1952 সালে যে বাংলা ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে, সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে এই নাটকটা লেখা হয়েছে। এখানে দেখানো হয়েছে যে সেই সময় আন্দোলন কতটা জোরালো হয়েছিল। সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ নাজিমউদ্দিন সাহেব। তো উনি যখন 1952 সালে ঘোষণা করলেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা,
সেই সময় বাঙালিরা, পূর্ব পাকিস্তানের যেসব বাঙালি, তাদের মধ্যে একটা বিরাট আন্দোলন তৈরি হয়েছিল। তারা সংগঠিত হয়েছিল এই উর্দু ভাষা রাষ্ট্রভাষা যাতে না হয় তার বিরুদ্ধে। তো সেই প্রেক্ষাপটে লেখা, সেই সময় আমরা দেখতে পাই ইতিহাস ঘাঁটলে যে সেই সময় আপামর জনসাধারণ, ছাত্র, যুবা এবং রাজনৈতিক যারা ব্যক্তিত্ব ছিলেন এবং সরকারি কর্মচারী, তারা কিন্তু প্রত্যেকে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হোক এর সপক্ষে কিন্তু প্রচার করেছিল এবং আন্দোলন করেছিল। যদিও সেই সময় যারা সরকারি কর্মচারী ছিলেন তাদের মধ্যে একটা ভয় ছিল, কারণ সেই সময় প্রশাসনিক চাপ তাদের ওপর অত্যাধিক ছিল। তারা বুঝতে পেরেছিল যে তারা যদি প্রকাশ্যে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা হোক এর সপক্ষে যদি তারা জোরালো মতবাদ প্রচার করেন তাহলে কিন্তু তাদের চাকরির সমূহ ক্ষতি হতে পারে। এই পরিপ্রেক্ষিতে যারা সরকারি কর্মচারী ছিল তারা কিন্তু একটু ভয়ে ছিল। তারা গোপনে আলোচনা করতো ঠিকই যে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হওয়া উচিত, কিন্তু প্রকাশ্যে তারা কখনো বলতে পারেনি। কিন্তু আমরা এই নাটকের ক্ষেত্রে দেখতে পাই যে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, ডিএসপি র্যাঙ্কের বাঁকের আলী দফাদার, তিনি প্রথমত চাকরির প্রথম দিকে বা এই নাটকের শুরুতে আমরা তাকে দেখতে পাই যে তার একমাত্র মেয়ে ইমন, সে কিন্তু এই বাংলা ভাষা আন্দোলনের সঙ্গে জড়িয়েছিল এবং যেটা তিনি বাঁকের আলী দফাদার কখনোই কিন্তু সেটা পছন্দ করেননি এবং তিনি বরাবর চেষ্টা করেছেন যে ইমন যাতে এই বাংলা ভাষা আন্দোলনের মধ্যে জড়িয়ে না পড়ে। কিন্তু পরবর্তীকালে ইমনের বুদ্ধিমত্তা, তার দৃঢ়চেতা মনোভাব এবং যুক্তিতর্কের মধ্যে দিয়ে তার বাবাকে সক্ষম হয়েছিল ইমন বোঝাতে যে বাংলা ভাষা তারও মাতৃভাষা, সুতরাং বাংলা ভাষার পুনর্জীবন দরকার, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া উচিত। এবং নাটকের শেষে আমরা দেখতে পাই যে বাঁকের আলী দফাদার সেটা অনুধাবন করেছিলেন এবং মেয়ের এই যুক্তির কাছে তিনি নতি স্বীকার হয়ে ওই 21শে ফেব্রুয়ারির দিন তিনি ইমনের নেতৃত্বে যে মিছিল বেরিয়েছিল ব্যারিকেড সরিয়ে দিয়ে ইমনের মিছিলের পথকে তিনি প্রশস্ত করে দিয়েছিলেন। এইখানেই নাটকটা শেষ হচ্ছে এবং এখানে দেখা গেছে এটাই যে সরকারি চাকরির যে অনুশাসন বা পদের যে গৌরব, সেটাকে তিনি অনেকটাই মলিন করতে পেরেছিলেন এই বাংলা ভাষাকে মর্যাদা দেওয়ার জন্য।